সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নমিনি নাকি উত্তরাধিকারী, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে ডক্টর আহমদ আল কবির, সাবেক চেয়ারম্যান রূপালী ব্যাংক লিমিটেড। মাঝখানে আছেন শামীম মোহাম্মদ আফজাল, মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এবং ওই প্রান্তে আছেন তানজিল আল ইসলাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। গ্রিক কর্মকর্তা ইরফানকে হত্যার পর আবারও আলোচনায় ব্যাংক গ্রাহকের নিরাপত্তা। বিনামূল্যে পুলিশি প্রহরার ব্যবস্থা থাকলেও আস্থা নেই সাধারণ মানুষের। রাজধানীতে প্রথম বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন। ঐতিহ্যের নামে হাসপাতালের পুরনো ভবন রাখা যাবে না, বললেন প্রধানমন্ত্রী। নিশ্চিত করা হবে আধুনিক চিকিৎসা। আগামীতে পেট্রোল অকটেন আমদানি করা হবে না, উৎপাদন করা হবে দেশেই, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। অনুমোদনহীন তেল বিক্রি ঠেকাতে কাল থেকে অভিযান। দলীয় প্রতীকের মীমাংসা নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে ইনু শিরিন ও বাদল আম্বিয়ারা। দুপক্ষেরই দাবি তারাই আসল জাসদ। এবং অর্থ পাচারের নথি প্রকাশে চাপের মুখে ক্ষমতাধর বিশ্ব নেতারা। কঠোর আইন ও তদন্ত কমিটি গঠনের তোড়জোড় ওবামা ও নওয়াজের। ভুল তথ্য এসেছে দাবি অমিতাভের। তবে আপনি ভালো ব্যাংকার, দীর্ঘদিন ধরেই আছেন, তো সম্প্রতি একটা হাইকোর্টের একটা আদালতের তরফ থেকে একটা রায় এসেছে যে সম্পত্তির, যে যদি কোনো ব্যক্তি মারা যায়, উনি যদি উনার কোনো টাকা পয়সা, সঞ্চয়পত্র হতে পারে, ব্যাংকে হতে পারে, যেখানে হোক, তাহলে তার সেক্ষেত্রে নমিনি, শুধুমাত্র বাহক মাত্র বলা হচ্ছে, এবং উত্তরাধিকার সূত্র ইয়াতে যে যেটা পাওয়া দরকার সেই নিয়ম কার্যকর হবে। আমার প্রশ্ন, তাহলে এই নমিনি শব্দ, নমিনিটা কেন আসে ব্যাংক? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা বলি যে আমি আইনজ্ঞ নই, আমি মানে ল নিয়ে চর্চা করি না, এবং যারা ল নিয়ে চর্চা করে এই জিনিসটা নিয়ে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন অর্থনীতির ছাত্র হিসাবে, এবং ব্যাংক নিয়ে যখন নাড়াচাড়া কিছু করেছি সেই হিসাবে আমি আমার অপিনিয়নটা শেয়ার করতেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি নমিনি একজন প্রতিনিধি, এর চেয়ে বেশি কিছু না। অতএব আমাদেরকে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত ছিল ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরের চর্চার সময়। এটা আমরা থাকি নাই। অতএব এটা ভুল সিদ্ধান্ত, ভুল ইন্টারপ্রিটেশন ছিল সকল সময়ে। আদালত এটাকে পরিষ্কার করেছেন মাত্র, এটা হলো একটা দিক। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে যে একজন মানুষ, ব্যাংক তো এটা জানতো, লোকের কাছে টাকা জমা দিয়ে টাকাটা উঠে নিয়ে চলে গেছে, এটা ভুল চর্চা হয়েছে। এবং এই ভুল চর্চার কারণে এটা একটা মোটামুটি কালচারালি চলে আসতেছিল দীর্ঘদিন থেকে। ওই পাকিস্তান আমলে, ব্রিটিশ শাসন আমল থেকেই সামহাও এটা নোবডি লুকড এট ইট, কেউই এটাকে খুব যে সঠিকভাবে বিবেচনায় নেয় নাই বলেই এখন এইটা যখন আনার্থ হয়েছে, বাইর হয়ে আসছে। অতএব এখন এটাকে সুন্দরভাবে, এটাকে একটা সমাধানের দিকে পরিষ্কার করা যায়। দুনিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু একইভাবে বিবেচনা করা হয়। কারণ একজন মানুষ মরে যাওয়ার পরে ওনার আর নির্দেশ দেওয়ার ক্ষমতা থাকে না, ওনার কোনো কিছুই নাই। ওনার হইতেছে পরবর্তী পর্যায়ে যে আল্লাহ প্রদত্ত বা আইন প্রদত্ত, যেটা ধর্মীয় যে এগুলো আছে, যে যার ধর্ম পালন করেন, সেই দৃষ্টিকোণ থেকেই যে সাকসেসর যারা হন, যারা উত্তরসূরি হন, তারাই তাদের ন্যায্য পাওনা তারা পাওয়ার দাবিদার। একজন যদি জীবিত অবস্থায় দিতে চান, তার হয়তো দুইটা আছে, যেমন আমাদের দেশে আছে যে একটা রেজিস্ট্রি করে, দলিল করে উনি দিয়ে দিতে পারেন, বা উনি জয়েন্ট অপারেটর করে বলতে পারেন যে আমি আইদার অর করে ফেলতে পারেন, এটাও করা সম্ভব। একটা হেবা দলিল বা ওই জাতীয় কোনো কিছু দানপত্র করেও, পরিষ্কার দানপত্র করে, কিন্তু উইল করে গেলেও এটা উইল যদি রেজিস্টার্ড না হয় এটাও সম্ভব না। এটাকে পরিষ্কার দানপত্র হতে হবে, যেটা রেজিস্টার্ড এবং যেটা আইনের দিক দিয়ে সিদ্ধ, এই কাজটি করতে হবে। এই কাজ যদি করে যান জীবিত অবস্থায়, তখন কিন্তু এইটার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু যদি এই কাজ না করেন, তবে উনার মৃত্যুর পর উনার কোনো নির্দেশনাই, মানে আইনের দৃষ্টিতে বা রাষ্ট্রের দৃষ্টিতে
বা সমাজের কার্যকর না। দৃষ্টিতে কার্যকর নয়, এটাকে ধর্মীয় যে সিদ্ধান্ত সেটাই কার্যকর। ভাই আপনি জনাব। মানে আমাকে একটু বলেন যে এই যে মুসলিম যে উত্তরাধিকার যে section আইনটা আছে, এখানে কারা কারা অংশীদার? অংশীদার তো অনেকগুলো শ্রেণীও আছে। আলহামদুলিল্লাহ, মুসলিম ফরাইজ আইনটা সূত্রটা আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে, কোরআনিক শেয়ার আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোরআনিক শেয়ারের পরেও তার সাবসিডি অধিকারী অনেকে আছেন, তারগুলো আমরা পেয়েছি। তা আজকে এত বড় একটা মুসলিম লয়ের যে ল বলছে মানুষের প্রয়োজনীয় জ্ঞানের অর্ধেক হলো শুধু মুসলিম ফরাইজ আইনটা জানা। এটা একজন মানুষের তার জানার যত জ্ঞান, বেসিক নলেজ, তার অর্ধেক হলো শুধু ফরাইজ ল। আপনি ফরাইজ ল এক মিনিটে শ্রোতাদেরকে বলে সন্তুষ্ট করতে পারবেন না। সহজে শুধু এতটুকু জেনে নেন, আল্লাহ মানুষটার সৃষ্টি করছে, মানুষটার বিধিবিধানও দিচ্ছেন, আর এই সম্পদ ওয়ারিশ হওয়ার বিধিবিধানও আল্লাহ তাআলা এক কোরআনে দিয়েছেন। পৃথিবীর অন্যান্য কিতাবাদিও কিছু আছে, 1,24,000 পয়গাম্বরের মাধ্যমে 4খান কিতাব আসছে, 100 তার মধ্যে কিছু কিছু ছিল, কিন্তু তার পরিপূর্ণতা এসে গেছে কোরআনের মাধ্যমে। তা আজকে আপনার আলোচনার মাধ্যমে যে জিনিসটা নমিনি এবং উত্তরাধিকার যে শব্দটা আছে, আমার কাছে এত ভালো লাগছে। এবং আমরা তিনজনেই আপনার সাথে আলোচনায় দেখলাম যে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন যে সিদ্ধান্তটা দিয়েছে, এটা অত্যন্ত যুগান্তকারী। আমাদের কিছু ভুল ধারণার ফয়সালাটা এই সিদ্ধান্তের মাধ্যমে আসছে। তাই এইটাকে নিয়ে আলোচনার কিছু নেই, তবে মানুষকে জানানোর জন্য এই সিদ্ধান্তটা আজকের আলোচনার বসার একটা প্রয়োজন ছিল হয়তো। এছাড়া কিন্তু জিনিসটা একদম পাই টু পাই ওনারা ক্লিয়ার করে দিয়েছেন। নমিনি হলো যিনি কিছু রাখেন তাকে প্রতিনিধিত্ব করেন, এবং তিনি শুধুমাত্র তার ওয়ারিশের মধ্যে এই সম্পদটা ভাগ করে দিতে পারেন। নমিনি কিন্তু মালিক না। কিন্তু অনেক সময় আমাদের ব্যাংকিং ব্যবস্থার অফিসার থেকে জ্ঞানী অজ্ঞানী অনেকেরই একটা ভুল ধারণা ছিল যে নমিনি বোধহয় জিনিসটার মালিক। এই যে একটা ক্লিয়ার একটা ভুল কনসেপশন আমাদের ছিল, এটাকে মহামান্য আদালত এটা জাতির সামনে ক্লিয়ার করে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমানদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে এই ভুল ধারণাটা ছিল, যে এই রায়ের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমান সহ মানুষ এটা উপকৃত হবে। সে আলোকে আমি বলতে চাই যে তবে তারপরও কিছু কিছু শব্দ থেকে যা, যে তাইলে কি ব্যাংক নমিনি শব্দটা রেখে ভুল করেছে? আসলে এইটাকে ভুল বলাটা ঠিক হবে না। ওয়ারিশের মধ্যে কেউ তো পাগলও থাকতে পারে, শিশু থাকতে পারে, তাৎক্ষণিক তার জিনিসটা দরকার। একজন নমিনি যদি না থাকে, ভাগ বন্টনটা কে করবে? কে এসে দাবিদার হবে? কে ওই ওয়ারিশদের পরিচয়টা ব্যাংকের কাছে তুলে ধরবে? এটা তো প্রয়োজন হতে পারবে। তাই সেই জন্যই ব্যাংকের কাগজপত্রে নমিনি শব্দটা যেটা আছে, এটা আমি মনে করি আইনগতভাবে প্রয়োজন ছিল, আছে। তবে এটার অনেক সময় যে আমরা যে ভুল বুঝতাম, এটা আমাদের অনেকের ভুল ধারণাটা ভাঙে দিচ্ছেন মহামান্য হাইকোর্টের, সুপ্রিম কোর্টের রায়টা। কিন্তু ব্যাখ্যার যে ব্যাপারটা আছে, যেমন একজন যখন অ্যাকাউন্ট করে, সবার আগে জব ফর্ম ফিল আপ করার পর তাকে বলা হয় নমিনি 1 2 3 আপনি কাকে নমিনি করবেন। এখন যিনি করেন উনি কিন্তু এটাই চিন্তা করেন যে উনি ওই দেশের বাইরে গেলে কে এটা করবে, না তার মানে উনি নাই, উনি ধরে নিয়েই কিন্তু এই কাজটা করেন। এখন যার নামে উনি দিলেন, তো এই যে বিষয়টা কেমন হচ্ছে, ব্যাখ্যা ভুল হচ্ছে কি জানি না, কিন্তু যখন আমরা ব্যাংকে যাচ্ছি তখন আপনাকে বলা হচ্ছে আপনার নমিনি বিয়ে করতে হবে। তাহলে সেইখানে যদি বলা হয় যে আপনি নমিনি তাকে, মানে এই জায়গাগুলোতে পরিষ্কার হওয়া দরকার যে আপনি উত্তরাধিকার ছাড়া আপনি যাকে নমিনি করছেন, নমিনির যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু উত্তরাধিকারের বিষয়টা চলে আসে। মানে উনি ট্রান্সফার, একটা লোক জানে না, আপনি বললেন যে একটা মাধ্যম থাকা দরকার আছে, মাধ্যমের মাধ্যমে এটা আসলো। এখন ওই লোকটা আমার আত্মীয় না, আমি যাকে নমিনি করেছি, হ্যাঁ, তারপরে উনি কি করবেন? শুনেন, একটা ব্যাংকের টাকা থাকে, তার ক্লোজ একটা নিরাপত্তা সেলে থাকে, একজন সাধারণ সিনিয়র ক্লার্ক বা একজন জুনিয়র অফিসার এটার পাহারাদের থাকে, তার উপরে অনেক থাকে। তারপরে উনি কি টাকার মালিক? উনি অনেক এখানে দিবে আর নিবে।
নমিনি হলো সেরকম দেওয়া নেওয়ার দায়িত্ব যার, তিনি হলেন নমিনি। তবে এই নেওয়া দেওয়ার বুঝাবার যোগ্য ব্যক্তিকেই, যার জিনিস যাকে নমিনি করবেন ওইটা উনি পছন্দ করবেন, এটা তার ওয়ারিশও হতে পারে। কিন্তু এইভাবে তো টাকা চলে গেছে। চলে যে ভুল হয়েছে এটা না জানা না, যায়, এটা তো না জানা হলেও তার মানে এটার ব্যাখ্যাটা কেউ ইন্টারপ্রিটেশনটা করতে পারেনি, যে এতদিন করতে দিনের পারে পর নাই। দিন এটা যে এটা- ক্যারি করলো হ্যাঁ। এবং এটা ক্যারি করে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে এখন- যে নমিনি মানে হলো যে আমি যার নাম দিয়েছি সেই টাকাটা পাবে। এই জিনিসটা কেন উনি এস্টাবলিশ পাবে, কিন্তু তিনি কিন্তু ওই ব্যাংকের ট্রেজারারের মতো, উনি মালিক না, উনি বহন করবেন ওনার ওয়ারিসদের দেওয়ার জন্য। এখন ডিকশনারিতে নমিনি শব্দের অর্থ কি, ওয়ারিশান শব্দের অর্থ কি, এটা জানার দরকার ছিল। আমার যিনি শিক্ষক তিনি যদি সব জানাই দিতে পারতেন তাহলে হয়তো এই ভুলটা হইতো না। তবে আমাদের শিক্ষা ব্যবস্থা সেরকম তো সিস্টেম বোধহয় এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন সম্ভব হবে না। আমরা আইনের ইয়ার কাছে যাই। তানজিব ভাই, আপনি আমাকে বলেন, যখন একটা ব্যাংক এই ঘরটা দিয়েছে সেখানে তাহলে যদি আইনগত যেটা যদি ব্যাপার থাকুক অথবা উত্তরাধিকার যে ব্যাপারটা আছে আমাদের মুসলিম আইনে, যারা মুসলমান হিন্দুদের যে ব্যাপারটা আছে, খ্রিস্টানদের ব্যাপার, প্রত্যেকের নিজের নিজের ব্যাপারগুলো আছে। এবং এর আগে এই রায়ের আগে প্রত্যেকটা জায়গায় মানুষের বদ্ধ ধারণা ছিল, ধারণা না বাস্তবতা ছিল, যে নমিনি ছিলেন সেই টাকাটা উঠে নিয়ে চলে গেছেন। জি, আপনাকে ধন্যবাদ। এখন আপনার কথা সূত্র ধরে যেটা বলে আসছে, আপনার আসলে আপনার যে মন্তব্য, আপনার যে পর্যবেক্ষণ সেটা ঠিক আছে, একদম ঠিক আছে। কারণ ব্যাংকিং ব্যবস্থায় নমিনি যে শব্দটা ঢুকে দেওয়া হলো, যে কোনোভাবেই হোক, সেটা হয়তো ভালোর জন্য করা হয়েছে কিংবা অন্য কোনো উদ্দেশ্য, যেটাই হোক না কেন, সেটার একটা মিস ইন্টারপ্রিটেশন, মিসকনসেপশন মানুষের মধ্যে এস্টাবলিশ ছিল এতদিন। আমাদের এই হাইকোর্টের যে জাজমেন্টটা, এটা তো মানে সংক্ষিপ্ত আকার আমরা পেয়েছি। এখন হ্যাঁ, ফুল আমাদের জাজমেন্টটা details আমরা পাইনি, যে details টা নির্দেশনাগুলো পেলে কি আমরা কি নিশ্চয়ই আছে। পাবো। জি। আমি আলোচনাটা, আপনার কথা সূত্রটা একটু এর আগে একটু ব্যাখ্যা দিতে চাই। সেটা হচ্ছে যে আপনার নমিনি যে শব্দটা আইনগত, এটার টার্মটা আসলে ব্যাখ্যাটা কি। নমিনি বলতে বিভিন্ন ল ডিকশনারি আমি দেখেছি রিসার্চ করে, এবং বিভিন্ন জায়গায় যেটা আমরা মনে করি আইনের চোখে বলা হয় যে যিনি হিসাবদারি, যিনি সঞ্চয়কারী, তার বৈধ প্রতিনিধি। এবং এই নমিনির কাজটা হচ্ছে প্রতিনিধি, যিনি আসল হিসাবদারি ছিলেন তিনি যা যা করতে পারবেন ওই নমিনি সেই করতে পারবেন, মানে তার টাকাটা জমা দিতে পারবেন, তার টাকাটা উত্তোলন করতে পারবেন। কিন্তু আমাদের যে একটা ব্যাখ্যা, মানে একটা যে ধারণা হয়ে না, গেছে উনি তো আমাদের খরচ সমাজে। করতে পারেন, তাহলে কি উনি খরচ করতে পারবেন? না, আমি সেই ব্যাখ্যাটা আসতেছি। এই জন্য আমি একটা দিল্লি হাইকোর্টে খুব বিখ্যাত একটা জাজমেন্ট এসেছিল, এটা 2004 সনে। আমার ধারণা যে এটা হতে পারে, না হতে পারে, আমাদের হাইকোর্ট ডিভিশন হয়তো ওই জাজমেন্টটাকে ফলো করতে পারে, এটা ফুল জাজমেন্ট আসলে বোঝা যাবে। সেটা দিল্লি হাইকোর্টের 2004-এর রামচন্দ্র তেলোয়ার বনাম দেবেন্দ্র কুমার তেলোয়ার, তাদের ভাইদের মধ্যে একটা কনসেপশন আছে। ওখানে বিচারপতি RS চৌধুরী নামের একজন বিচারপতি, উনি যিনি চিফ ছিলেন ওখানকার, উনি নমিনির একটা সংজ্ঞা দিয়েছেন ওখানে। উনি বলেছেন যে নমিনি হলো ডেপোজিটার মাত্র। জাস্ট এই কথাটা বলে উনি নমিনির কিছু দিয়েছেন, ওই ডিকশনারি অনুযায়ী যে উনি ব্যাখ্যা দিবেন, উনি টাকাটা জমা দিবেন, টাকাটা উত্তোলন করবেন। কিন্তু উনি আবার একটা কথা বলে দিয়েছেন যে নমিনি উঠিয়ে টাকাটা উনি খরচ করবেন না, ওনাকে খরচের অধিকার সেটা দেওয়া হয়নি। উনি উঠাবেন, উঠিয়ে তার সাকসেসরদের মধ্যে এটা ভাগ করে দিতে হবে। এখন আইনের টার্ম কি, যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দুইটাই মৃতব্যক্তি যদি রেখে যায়, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দুইটা মিলে একটা সম্পত্তি টোটাল যেভাবে ফারাজ অনুযায়ী ভাগ হবে, সেই অনুযায়ী অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সেটা ভাগ হবে। সেটা শেয়ার হতে পারে, যে কোনো টাকা, ফিনান্সিয়াল যে কোনো হতে পারে। এখন বিষয়টা হচ্ছে আমরা যেটা দেখেছি আমাদের আইন আদালতে, সেটা হচ্ছে যে সাকসেশন সার্টিফিকেট একটা প্রয়োজন হয়। এখানে সাকসেশন সার্টিফিকেট কখন প্রয়োজন হয়, বেশিরভাগ তো যখন আমরা সাকসেশন সার্টিফিকেট ডিসপিউটে চলে যায়। এবং আরেকটা বিষয় আছে যে কিছু কিছু ব্যাংক, কিছু প্রতিষ্ঠান ম্যান্ডেটরি করে দিয়েছে যে আপনি যে আসবেন নমিনি থাকলেও সাকসেশন সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে আপনাকে কোর্ট থেকে, অথবা যেখানে নমিনি উনি করে দিয়ে যান নাই সেখানে দিয়ে থাকে সাকসেশন। গত সাকসেশন সার্টিফিকেটটা দেখা হয় জেলা জজ, এটা আমি দর্শকদের সুবিধার্থে বলছি, জেলা জজের একজন প্রতিনিধি থাকেন ঢাকায় তৃতীয় যুগ্ম জেলা জজকে দিয়েছে। এখানে যাওয়ার পরে তার সাকসেশন সার্টিফিকেটটা নিয়ে আসে। গত 2 বছর বা 3 বছর আগে সবাই মিলে, বৈধ প্রতিনিধিরা মিলে একজনকে পাওয়ার দিতে পারতো, লেখা থাকে যে আমি তাকে টাকাটা উত্তোলন। এখন কোর্ট যখন দেখছে যে ব্যাংকে গিয়ে ওই যে যাকে বৈধ প্রতিনিধি দিয়েছে সে প্রতারণামূলকভাবে তাদের নাম ভাঙিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি একটা করে ফেললো, তাদের সিগনেচার জাল করে সে টাকা উঠে চলে গেল, অন্য সাকসেসর জানিয়ে টাকা যখন সে উঠায় ফেলে, যদি ওই টাকা তার কাছে যেহেতু পজিশনে আছে, কাজে সে টাকা নিয়ে দৌড় দিতে করতে পারবে না। সেই জন্য সাকসেশন সার্টিফিকেটে যিনি বর্তমান জাজ বা যে সিস্টেমটা আছে, উনি ওই সাকসেশন সার্টিফিকেট নিচে বলা হয়েছে যে আইন অনুযায়ী প্রত্যেক সাকসেসরকে ভাগ করে দিতে হবে।
উনি মামলাটা করতে পারতেছেন, সাকসেশন সার্টিফিকেটটা ওনাকে ইস্যু করবে, কিন্তু ব্যাংকে যখন যাবে তখন ওইটা সবাইকে এসে উপস্থিত থেকে নিতে হবে। এটা একটা ভালো দিক। এখন বিষয় হচ্ছে যে এই যে নমিনির ব্যাখ্যাটা আজকে হাইকোর্ট ডিভিশন দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনার উনি হাইকোর্ট ডিভিশনে একটা কথা বলেছেন যে এটা হলো ট্রাস্টি মাত্র, এবং বিভিন্ন জাজমেন্টে দিল্লি এবং খুব সম্ভবত কেরালার একটা ইয়েতে, ওটা তো হিন্দু লয়ের উপরে যদিও ছিল, ওখানেও স্পষ্ট বলে যে ট্রাস্টি, ট্রাস্টির কাজ হচ্ছে আমি সেটা তত্ত্বাবধান করা এবং এটা হেফাজতে রাখা এবং সেটা নিয়ে আসা, কিন্তু সাকসেসরদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না, মূল কথা। না, বঞ্চিত করা যাবে না, আপনি যেটা বলেছেন ওটা ঠিক আছে, কিন্তু এখন কথা হলো যে এই নমিনি কিন্তু টাকা নিয়ে চলে গেছে। না, হ্যাঁ, এখন সেক্ষেত্রে এই আপনি যে ব্যাংকে যে টাকাগুলো, সঞ্চয়পত্রের যে টাকাগুলো যার জি। নামে দেওয়া হয়েছে, সে তার 5 বছর পরেও ইয়ে করার পর টাকাটা সে নিয়ে গেছে, এই জায়গাটা কি হলো? সেক্ষেত্রে আমার একটা সাজেশন আছে, সেটা হচ্ছে আসলে এই জাজমেন্টের পরে বাংলাদেশ ব্যাংকের এবং অন্যান্য যে ব্যাংকগুলো আছে, তফসিলিবদ্ধ ব্যাংক বা অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান, তারা একটা কাজ করতে পারে এখন, সেটা হচ্ছে যে আসলে যেটা আগে করা উচিত ছিল, নমিনি শব্দটা বাদ দিয়ে উত্তরাধিকার শব্দটা ইউজ করা উচিত ছিল এবং করা উচিত এখন, এবং ওই ফর্মে এটা আমি কনসার্ন Yeah. যারা আছেন, আমি হ্যাঁ। ওনার দৃষ্টি আকর্ষণ সহ বাংলাদেশ ব্যাংকের যারা আছেন তারা সার্কুলার করে বলতে পারে, এটা আমার সাজেশন ব্যক্তিগত, আমি যেটা রিসার্চ করেছি, সেটা হচ্ছে উনি যখন ফর্মটা খুলবেন তখন ওনাকে লেখা থাকবে যে ওনার উত্তরাধিকার কয়জন আছে, যদি এর মধ্যে আর উত্তরাধিকার জন্ম নেয় তাহলে সেটা উনি ইনক্লুড করে দেবেন উইদিন 15 ডেজ ও 30 ডেজের মধ্যে, তাহলে হবে। এবং মারা যাওয়ার পরে ওটা একটা শর্ত থাকা উচিত যে নমিনি যিনি থাকবেন তিনি ব্যাংকে জানাবেন যে যিনি মারা গেছেন তার উত্তরাধিকার কারা আছে। সেক্ষেত্রে উত্তরাধিকারে এসে নমিনি হচ্ছে জাস্ট বাহক এবং মানে টাকাটা ট্রান্সফারের একটা মাধ্যম মাধ্যম হিসেবে হবে। আমার মনে হয় যে এরকম একটা যদি, বেশি তো লাগবে না, 2-3টা ঘর শুধু ইনক্লুড হবে, তাহলে আমার ধারণা যে আসলে ওই মিসকনসেপশন যেটা আছে এবং ওই আইনের ব্যাখ্যার ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা, এটা আসলে একটু দূর হতে পারে আমার ধারণা। এখন না। আসলে যিনি আছেন কই ভাই, আমি বলি, এটা উনি একটা- কিন্তু মিসকনসেপশন বলছে, আমার না, মানে আমি এটাকে আবার সহজভাবে নিতে পারছি না। তার পিছনে একটা কারণ হলো যে আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে করতে, চলে যাওয়া একটা প্র্যাকটিস। হ্যাঁ না, প্র্যাকটিস করে 1 নম্বরে প্র্যাকটিস করেছেন, ঠিক আছে, তারপরে হলো যে হ্যাঁ আমি জানতাম না যে এটা, এখন এত বড় একটা প্রতিষ্ঠান কোটি কোটি টাকা সবগুলো ব্যাংকের ইয়ারা নমিনি বানায়, তারপরে সে টাকাগুলো ট্রান্সফার করে চলে গেল, হ্যাঁ, দিনের পর দিন ধরে, কাজে এটাকে মিসকনসেপ্ট কেন আমরা বলি? না, মিসকনসেপ্ট না হয়েও এটাকে একটা ধারণা, মানে যে কোনো আইনের আমি যেভাবে বুঝি, আপনি একটা ইন্টারমিশন যদি প্রচলিত একটা ইন্টারপ্রিটেশন থাকে, এটা হাদিসের ব্যাপারেও আছে, অন্যান্য ব্যাপারেও আছে, যে একটা ব্যাখ্যা আছে, কিন্তু পরে যদি এটাকে গবেষণা করে আরও যদি যারা কম্পিটেন্ট অথরিটি যদি পাওয়া যায়, তারা যদি প্রপার ইন্টারপ্রিটেশনটা দেন, তখন যে ফাইনাল ইন্টারপ্রিটেশনটা আসবে তখন এটা নালিফাইড হয়ে যাবে যে আগের যে ধারণাটা ছিল বা ধারণার বশবর্তী হয়ে যে কাজগুলা করা হয়েছে, এই কাজগুলাকে জাস্টিফাই করা খুব কঠিন হবে। অতএব আপনি ইউ আর কারেক্ট, আপনি যেটা বলছেন এটাই সত্য, যে আগের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এইগুলো এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি আদালত তার রায়ে যদি এটাকে কোনো প্রোটেকশন না দেন, তে আগের সিদ্ধান্তগুলো, আগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধরনের ভ্রান্ত ধারণার জন্য, আমি ভ্রান্ত ধারণাই আমি শুরু থেকেই বলতেছি, আমি এখানে মিসকনসেপশনও বলতেছি না। কবির ভাই, আমার এখানে একটা জানার আছে, মনে করেন আমি আমার ভাগ্নির নামে একটা ফিক্সড ডিপোজিট, মানে আমি আমার নামে করেছি কিন্তু নমিনি তাকে করে রেখেছি, কেউ কিন্তু জানে না, আমার যে উত্তরাধিকারী যারা আছে তারাও কিন্তু জানে না, আমি দিয়ে দিলাম, টাকাটা যখন ম্যাচিউরড হলো, মানে যখন এতদিন পর্যন্ত যেটা চলছিল, টাকা ম্যাচিউরড হওয়ার পরে সে নিয়ে কেউ কিন্তু জানে না যে তার নামে যে আমি একটা আমার নামে মানে ডিপিএস করেছি, যেটা নমিনি সে, এবং শেষ হওয়ার পরে কিন্তু সে টাকাটা নিয়ে, এটা কারোরই জানার। এখন ঠিক উল্টোটা করবেন, আপনার ভাগ্নির নামেই এটা করবেন, আর আপনি হবেন নমিনি, ওর যে যতদিন পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হয়েছে ততদিন পর্যন্ত তার হ্যান্ডলিং এজেন্ট, মানে সেই, অতএব এটাই হবে, আপনি হবেন, কিন্তু করতে হবে, আপনি যদি ওর জন্যই করেন তো ওর নামেই করতে হবে, তখন আর কিন্তু এটা তার আর, সে যদি আল্লাহ তাকে জীবিত রাখে তবে সে আর কোনো কমপ্লিকেশনে পড়ে না। আবার তো বয়সের ফ্যাক্টর, ওই তো বললাম, আপনি যদি সে ইমেচিওর থাকে, সে যদি ওই সময় প্রাপ্তবয়স্ক না হয়, তার প্রতিনিধি হিসাবে আপনি যখন সে টাকা ডিপোজিট ব্যাংকে নিয়ে যাচ্ছে, সেও বলবে, আপনি যেহেতু টাকা জমা দিচ্ছেন, তার পক্ষে জমা রসিদে আপনি স্বাক্ষর করতেছেন, আপনি টাকা দিচ্ছেন, আপনি ওই সময় পর্যন্ত নোটে থাকবে ওইখানে যে সে প্রাপ্তবয়স্ক, তার বয়স 16 বছর হওয়ার পর্যন্ত আমি, বা এই বয়স পর্যন্ত আমি
তার প্রতিনিধি হিসেবে কাজ করবো, এরপরে তার টাকা। করবে, আমি তো অ্যাকাউন্টে খুলতে পারছি না। যদি বলো যে এই কার্ড নাই, ওইটা নাই, এই যে এনআইডি কার্ড নাই, তার মানে এখানে কোন জায়গায় তার বয়স হতে হবে মিনিমাম 18 বছর। না, এখন তো ছাত্রছাত্রীদেরও অ্যাকাউন্ট খোলার অবস্থান আছে এখন বাংলাদেশে, কিন্তু ওই অবস্থান এটা আগে ছিল। এখন ছেলে মেয়েদের জন্য অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা হয়েছে। এখন যারা ছাত্রছাত্রী যারা আছে তাদের নামে স্টুডেন্ট হিসেবে অ্যাকাউন্ট থাকতে পারে, এবং তার যদি সে প্রাপ্তবয়স্ক না হয় তার পক্ষে অপারেটর করার বিধান আছে। হয়তো সকল ব্যাংকে এই সুযোগটা নাই, কিন্তু ব্যাংকাররা আমাকে বলতে পারছে না। এইটা হইতেছে ব্যাংকাররা তো অনেক কিছুই, ব্যাংকের ম্যানেজাররা অনেক ব্যাংকের, আমি সবার কথা বলতেছি না, অনেকেই অনেক কিছু এমন কিছু বেসিক, কারণ ব্যাংকগুলোতে দীর্ঘদিন থেকে আমি বলবো যে গত 15, 20, 30 বছর অনেকেই তো বড় ব্যাংকের অফিসাররা বেসিক ট্রেনিং না নিয়ে ব্যাংকে, আমি যে ব্যাংকের দায়িত্ব নেই 2009 সালে, আমি একটা কথাই বলি, রূপালী ব্যাংকের নাম নিয়েই বলি, আমি রূপালী ব্যাংকে 2009 সালের ডিসেম্বরে দায়িত্ব নেই। 800 কর্মকর্তা ছিল, তাদের কোনো বেসিক ট্রেনিং হয় না এর আগে, যে এরা কিভাবে বেসিক জিনিসগুলো, আমরা এইসব ট্রেনিং এর ব্যবস্থা করছি তাদেরকে, রিফ্রেশার ট্রেনিং, এই যে জিনিসগুলো, এগুলো তো বেসিক এলিমেন্টস। তাকে যদি প্রশিক্ষিত, একজন মাস্টার ডিগ্রি হইতে পারে, পিএইচডি হইতে পারে, তার যদি ব্যাংকিংয়ে যদি বেসিক ট্রেনিংসটা তার না থাকে, সে তো ব্যাংক অপারেশনে যেতে পারবে না। কিন্তু এরকম চলে আসতেছিল দীর্ঘদিন থেকে অব্যবস্থা। এই অব্যবস্থার কারণেই কিন্তু আমরা অনেকগুলোর শিকার হয়েছি। তবে এই পার্টিকুলার যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি, এই বিষয়টা কেউ হয়তো আইনের দৃষ্টিতে বা কারণ নিয়ে কেউ প্রশ্ন করে নাই বলেই অনেক অজানা কথা থেকে যায়। আমাদেরও হয়তো অনেক অজানা কথা আরও আছে, কিন্তু এইটাকে এখন যিনি পূর্ণাঙ্গ রায়ের মধ্যে যদি প্রোটেকশন না দেয়, কমপ্লিকেশন অনেক কিছুই আরো বাড়বে। কারণ আপনি যে কথাগুলোকে ইঙ্গিত করতেছেন অত্যন্ত পরিষ্কার, যে আগে সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছে সেইগুলাকে যদি প্রোটেক্ট না করে আইন এখন রায়ের মধ্যে, তবে এইগুলো নিয়ে লিটিগেশন বাড়বে। কারণ আমি তখন যেতে পারি যে আমার বাবা হয়তো এক জিনিস দিয়ে গেছেন বা আরেকজনের দিয়ে গেছেন, এইরকম ভাবে করে গেছিলেন, ওনার টাকা আমাদের কাছে আসে নাই, আমার এক ভাই নিয়ে গেছে, আমার এক বোন নিয়ে গেছে, এটা বলতে পারি। তখন এটা একটা বড় ধরনের প্রবলেম হয়ে যায়। আমার মধ্যে আরো কতগুলো জিনিস আসছে, তার মধ্যে একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে, বিভিন্ন নামে বিভিন্ন ইয়েতে অ্যাকাউন্টে টাকা রেখে দেওয়া হয়েছে ব্যক্তি। তাহলে কি এই নমিনির বিষয়টা কি তাহলে এইভাবে আসছে যে একজন জ্ঞাতস্বরেই সে তার মানে কালো টাকার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে নমিনির কারণে দেখুন 50টা লোকের নামে বিভিন্ন জায়গায় উনি দিয়ে রেখেছেন, যে আমার হিসাবে মাত্র 2 লাখ টাকা আছে, কিন্তু অন্যজনের হিসাবে 20 কোটি টাকা আছে। না, নমিনি হলে তো নমিনি মালিক না। এই যে আগে যেটা বলছেন আমাদের কিন্তু আগে পর্যন্ত এটাই চলেছে, এবং ওইটা বলে যে এর ফাঁকটা তো সবচেয়ে বড় ওই জায়গা। কিন্তু ওই ইন্টারপ্রিটেশন সময় বলছেন যে মূল মালিক যিনি, উনি যতদিন পর্যন্ত জীবিত আছেন, তখন কিন্তু এটাই কন্ট্রাডিকশন ছিল। তখন কিন্তু ঠিকই বলছেন, ব্যাংকও বলছেন মালিক একজনই, যিনি এটার মূল অ্যাকাউন্ট হোল্ডার। যিনি 10টা অ্যাকাউন্টেও যদি 10 জনকে নমিনি করে থাকেন, 10 জন মালিক না, বা টাকার মালিক কিন্তু উনি বলছেন যে ওই মূল মালিক যিনি। কিন্তু ওই যখনই হ্যাঁ, ওইটার জন্য তো বললাম, ওই আইনি প্রোটেকশন যদি না আসে শেষ রায়ে, তবে এটা বড় একটা পেন্ডোরা বক্স ওপেন হতে পারে। না, আসলে টাকা কিন্তু নিয়ে গেছে, আইনের বিষয়, টাকাটা নিয়ে গেছে, জজ সাহেবরা আলোচনা করবে, তার সাথে যিনিরা জড়িত, কিন্তু টাকা নিয়ে গেছে, ডাক্তারই করবেন। বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবের কথার সাথে আমি একমত যে ওই যে ফর্মটাতে সেদিন পর্যন্ত ওয়ারিশানদের নামের একটা ঘর নতুন করে যোগ করা যেতে পারে, তবে নমিনি শব্দের যে ঘরটা যুক্ত হয়েছে এটা ভুল না। আর আজকের আলোচনায় আমরা যেটা নাকি শুনতে পেলাম যে পূর্বের কার্যক্রম কে প্রশ্নবোধক হয়ে গেছে, তাকে প্রোটেকশন করতে হবে, এই কথাটা সম্পূর্ণ ভুল। পূর্বের কার্যক্রম সব ঠিক আছে, নমিনি কাজ তো হলো যিনি তাকে নমিনি করছে তার কাছে পৌঁছে দেওয়া, বা তার হুকুম মতো কারো কাছে দেওয়া, আর তার হুকুম দেওয়ার মতো জানটা না থাকলে আল্লাহর আইন অনুসারে তার ওয়ারিশের কাছে পৌঁছে দেওয়া। তার নমিনি যে পূর্বের সকল কাজকে
প্রশ্নবোধক করে, ব্যাংকের কার্যকে প্রশ্নবোধক করে যে এই আলোচনাটা হচ্ছে, এটা বোধহয় ঠিক হচ্ছে না, কিন্তু টাকাটা তো চলে গেছে। না, আমি কিন্তু প্রশ্নবোধ না, না আমি না, কিন্তু টাকাটা কিন্তু নমিনির নামে যাওয়ার পরে নমিনি টাকাটা উঠে নিয়ে চলে গেছে, টাকা জানেন না, চলে গেছে, সেখানে আপনি এই কথাটা আসে। হ্যাঁ, ঠিক আছে, এই আলোচনাটা নিয়ে চলে গেছে। টাকা যেটা চলে গেছে দেশের প্রচলিত আইন অনুসারে, যে এই টাকাটা ছিল আমার পিতার, তুমি তার নমিনি, আমি স্বীকার করি, পিতার হুকুম এবং আল্লাহর হুকুম যোগ হয়েছে, তিনি মারা গেছেন, আমাকে দেওয়ার কথা তুমি দেও নাই, আপনি আইন আদালতে যে তার কাছে পাবেন। তাকে তো এই যে এতগুলো আদালতের লাইন লাগবে, লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ বলেন আর যাই বলে, তিনি সেভাবে যেতে পারবে, কিন্তু যে কারণ ব্যাংক কিন্তু জানার কথা নয় যে এই লোকটা মারা গেছে না না জীবিত আছে। যখন করছে জানে, ব্যাংক যখন করছে জানে, ব্যাংকে যিনি নাকি ব্যাংক অ্যাকাউন্ট করে নমিনি করে রাখছেন এ পর্যন্ত সেই লোকটাকে চিনে, এরপরে তার নমিনির সাথে হয় তার যোগাযোগ, তাই নমিনি যদি সে মারা গেছে টাকা উঠাতে যাবে তখনই সে জানবে যে সে নাই। না, নমিনিকে যখন নাকি আমি ওনাকে নমিনি করলাম, তখন আমি আমার অ্যাবসেন্সেতে তিনি জনকে বারবার উঠাচ্ছে, ব্যাংক তো জানে যে তিনি তার নমিনি উঠাচ্ছে, তাই আমি আসছি না, আপনার ব্যাংক জানার কথা না। না, আপনি এটা বলুন, কেমনে জানবে? কেমনে জানবে? তাকে বলতে হবে, তাকে যেতে হবে, ফর্মেই আছে, তাকে যেতে হবে, মারা যায় সাথে সাথে জানাতে হবে, সেটা অন্য কথা। যদি এরকম কিছু থাকে সেটা অন্য কথা, সেই কথা যদি না থাকে তাহলে নমিনি হিসেবে আপনি কোনো কাজ করতে পারবেন না। শুনেন, একটা লোকে যদি নমিনিকে কাজ করার এখতিয়ার দেন, যদি বলা থাকে যে আমার মৃত্যুর পর আমার নমিনি কাজ করছে, সেটা এক দর্শন। আর যদি বলেন আমার অনুপস্থিতিতে ও আমার নমিনি কাজ করতে পারবে, যদি এরকম ক্ষেত্রে নমিনি কিন্তু নাই না, তাহলে কাগজের মধ্যে ক্লিয়ার থাকতে হবে। কিন্তু নমিনি আছে, মানে আপনার শুধু নমিনি যদি থাকে, আপনি না থাকলে, যেমন আমার এই কথাটাই বলছি যে একটা প্রতিষ্ঠানের একজনের মালিক তিনি নাই, ওনার অ্যাবসেন্সে উনি একজনকে নমিনিকে রেখে গেছেন, তাই না? ওইটা আর এটা কিন্তু এক জিনিস না। মৃত্যুতে অ্যাবসেন্স অথবা উনি অন্য কর্মের জন্য, এটা বোঝানোই হয়েছে যে আপনার এই টাকাটা আপনি না থাকলে কে পাবে। কিন্তু এই নমিনির দায়িত্ব নমিনি পালন করছে অংশ, কিন্তু নমিনি যাকে দেওয়ার তাকে তিনি দেন নাই, তার জন্য তিনি যাকে দেওয়ার তার কাছে উনি দায়বদ্ধ থাকবেন, আর যার কাছে দায়বদ্ধ তিনি তার কাছে চায়া যদি না পান তিনি আদালতের আশ্রয় নেবেন। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আসলে এখানে একটা অস্পষ্টতা আছে আইনে। সেটা হচ্ছে আমি যদি জমি জমা রেখে যাই, আমি বন্টনের মোকদ্দমা করতে পারতেছি কোর্টে, কিন্তু আমার আমার অস্থাবর সম্পত্তি রেখে গেলে আমি কি করব? বন্টনের মামলা করা যাবে কিনা এখানে কোথাও বলা হয় না, এবং এই নজির নাই। কিন্তু আমি জানতেই পারি না, আমি জানতে পারছি না এখন আমারটা নিয়ে গেল, তাহলে আমি কি করব? আমাকে ফ্রডে মামলা করতে হবে, অথবা গিয়ে কোর্টে ডিক্লারেশন সাইন করতে হবে যে আমি টাকাটা পাই। কিন্তু যে বন্টনের যে মোকদ্দমাটা থাকে জমি জমার ক্ষেত্রে, সেটা অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে নাই। তো সেক্ষেত্রে কিন্তু আমি তো জানতেই পাচ্ছি না যে উনি কি কি অস্থাবর জিনিসগুলো রেখে গেছেন। সেটাই আরেকজন এসে নমিনি মারা গেছেন, সাকসেস সার্টিফিকেট নিয়ে যে উনি নিয়ে যা বললেন যে মারা গেছেন, ডেথ সার্টিফিকেট নিয়ে যা হাজির করলেন, তারপরে ওই টাকাটাই নিয়ে চলে গেছেন উনি। তো সেক্ষেত্রে আইনের যে বিষয়, মানে ফাঁক ফোকরের জায়গাটা, অস্থাবর সম্পত্তির জায়গাটা কিভাবে ভাগ বন্টন হবে সেটা আইন স্পষ্ট আসতে হবে। বন্টনের যে আইন আছে বাংলাদেশে, এটার মধ্যে অস্থাবর সম্পত্তির বিষয়টা আসতে হবে, এবং বন্টনের মোকদ্দমাটা এখানে অ্যাপ্লিকেবল হবে কিনা সেটা একটা ইন্টারপ্রিটেশন দরকার আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আসলে যেটা ওই প্র্যাকটিক্যাল অবস্থা থেকে সাকসেস সার্টিফিকেট আনতে গেলে যারা গ্রাহক, তারা অনেক সময়, যারা উত্তরাধিকার, তারা সবাই একসাথে মিলে বলে যে নমিনিকে টাকাটা নিয়ে আসুক। এটা হয় অনেক সময়, কারণ কি আদালতে গেলে 1 বছর লাগবে সাকসেস সার্টিফিকেট করতে। সামান্য একটা সাকসেস সার্টিফিকেট আমাদের যে ব্যবস্থা 1 বছর, সাক্ষী হয়, ডেট পরে সেটা, এবং একই কোর্টে বিভিন্ন প্রকারের মোকদ্দমা। সাকসেস সার্টিফিকেটের জন্য আলাদা একটা মামলা কোর্ট দেয়াই উচিত। হাজার হাজার মামলা হচ্ছে প্রতিদিন, 10টা থেকে শুনানি শুরু হয়, 12টা 1টা পর্যন্ত সাকসেস সার্টিফিকেটের মামলা শুনতে হয়। এত পরিমাণ মামলা জট তো আছে। অন্যান্য সিভিল মামলা মানি এগুলো তো বাদই দিলাম, বা ক্রিমিনাল কোর্টগুলো। এখন হয় কি, যেটা আমরাও অনেক সময় বিরক্ত হয়ে যায়, সামান্য একটা এমন হয়েছে যে 50,000 টাকা রেখে গেছেন, ওটার জন্য আমার 5 মাস ঘুরতে হয়েছে, 6 মাস ঘুরতে হয়েছে, ওনার খরচ হয়ে গেছে অলরেডি 20,000। আরেকটা বিষয় আছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আসলে খুব ইমিডিয়েটলি দেখা উচিত, এই এখন রিলিভেন্ট হয়ে গেছে, সেটা সাকসেস সার্টিফিকেট যখন ওঠাবে তখন বিশাল অঙ্কের একটা কোর্ট ফি জমা দিতে হয় কোর্টে। সেটা কিন্তু একটা বিশাল, তখন মনে করি যে কোর্ট ফি যেহেতু জমা দিতে হবে, তাহলে একটা নমিনি ঠিক করে দেয়, অনেক সময় নিজেরা ঠিক করে নিয়ে আসে যে নমিনি ঠিক করো, আমরা ওই নমিনি যিনি আছে আর সাকসেস সার্টিফিকেটের জন্য আমরা যাবো না, ব্যাংকে গিয়ে নমিনি টাকাটা উঠিয়ে নিয়ে আসবে। এখানে আমি যদি আপনাকে অ্যামাউন্টটা বলি, 20,000 টাকা পর্যন্ত কোনো কোর্ট ফি লাগে না।
1 লাখ টাকা পর্যন্ত 1% কোড ফি। এর মানে কি 1 লাখ টাকার আপনার 1% টাকাটা দিচ্ছেন, আর 1 লাখ টাকার উপরে হলে 2% কোড ফি। আপনি যদি এখন 1 কোটি টাকা রেখে যান তাহলে 2% তো বিশাল অঙ্ক চলে আসতেছে। 2 লাখ। সাথে কোর্টের খরচ আছে, আইনজীবীর ফি আছে, আইনজীবীর ফি, কোর্টের খরচ সব মিলিয়ে আপনার ওখান থেকে বিশাল একটা অঙ্ক চলে যাচ্ছে। তো এই বিষয়গুলো এখন আসলে সরকারকে দেখা উচিত যে এই কোর্ট ফি কেন। আমার তখন 2 লাখ তো অনেক টাকা ছিল, এখন তো 2 লাখ টাকা কোনো টাকা না, 1 লাখ টাকা কোনো টাকা না। সেটা কোর্ট ফিটা আমার যখন সিভিল মামলা করতে যাচ্ছি, আমার জমি জমার মামলা যখন আমি চাই, তখন আমার কোর্ট ফি দিতে হয় সর্বোচ্চ 50,000 টাকা। তো আমার কেন মৃত ব্যক্তির এই টাকাটা সে যদি 50 লাখ টাকা 1 কোটি টাকা রেখে যায়, তাহলে 2% কিন্তু অনেক টাকা আসে এই হিসাবে। তো সেটা কেন আমি দিব? সেই টাকাটাকে সংস্কারের জায়গা আছে। অনেক সময় তুই সাকসেসররা মিলে যিনি নমিনি আছেন তাকে বলে যে বাবা তুমি কি নিয়ে আসো, আমরা নিয়ে যাই। কেন আমি 1 বছর দৌড়াদৌড়ি করবো? আর কোর্ট সেই পুরান ঢাকায় কি যাবে না যাবে, কিংবা মফস্বল শহরে হলে অনেক সময় আছে। তো এই বিষয়গুলো নিয়ে এখন আসলে একটা সমন্বিত মানে প্ল্যাটফর্ম করে, সমন্বিত একটা রূপরেখা করে বাংলাদেশ ব্যাংকের সাথে বসে, আইনজ্ঞদের সাথে বসে, এবং জাজমেন্টটা যদি আমরা এখন ওয়েট করতে থাকি, ভয়াবহ অবস্থা, হ্যাঁ ভয়াবহ অবস্থা, সেটা করে ওদিকে দৌড় দিচ্ছে। এখন যদি আপনি নমিনি মানে এটা বলেন যে এতদিন পর্যন্ত যা হয়েছে এটা বাদ, এটা তাহলে কিন্তু সাকসেশনের মধ্যে যাবে, ওখানে যায় কিন্তু হুমড়ে পড়বে। এখন ভয়াবহ অবস্থা হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা এমনিতেই মামলার চাপে একদম ভারাক্রান্ত, প্রধান বিচারপতি সবসময় বলে যাচ্ছে। এর মধ্যে যদি এই ধরনের মামলাগুলো, এটা তো মামলা না, এটা প্রসিডিংস, কিন্তু মামলা নিয়ে নিচ্ছে, সেটা আসলে ভয়াবহ একটা রূপ হবে। এই কারণে নমিনির যে সংজ্ঞা, হাইকোর্টের জাজমেন্ট একটা মানে যুগান্তকারী জাজমেন্ট, সেটা দরকার ছিল অনেক আগে, সেটা ইন্ডিয়াতে অনেক আগে এসছে, অন্যান্য দেশে এটা খুব ক্লিয়ার। এখন আমাদের দেশে যে মানে মিসকনসেপশন বলি, অথবা একটা মানে একটা মানে কি বলবো, আর যে কোনো ভাবে হোক, সেটা যেহেতু নমিনি শব্দটা ঢুকে গেছে, প্রচলিত একটা ধারণা। এখন বিষয়টা আছে, আপনি যেটা অ্যারেস্ট করছেন, বারবার যেটা বোঝাতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে এতদিন যারা টাকাটা উঠিয়ে নিয়ে গেল, তাহলে কি হবে? তারা তো এখন গিয়ে সেটা মামলা করতে পারবে না। আমার যদি তারা খাড়া হয়ে যায়, সেই জন্য আমার তাহলে তখন আমার কি হবে? তখন হচ্ছে যে বিশেষ করে এখন ধরেন 5 বছরের ভিতরে যারা আছে তারা তো সজাগ হবে যে নমিনিকে ধরতে হবে, কোন জায়গায় কোথা থেকে টাকা গেছে, ক্যাশ কোথা থেকে চলে গেছে। এখন হবে কি, মামলার চাপ বেড়ে যাবে। এই কারণে হাইকোর্টের জাজমেন্ট, হাইকোর্টের যিনি বিচারপতি আছেন মহোদয়, ওনাদের হয়তো লিখেন না আমার ধারণা, হয়তো বা লিখতেছেন, হয়তো ওনারা এই বিষয়টা মাথায় রাখবেন এবং একটা দিক নির্দেশনা দিবেন, তাহলে অস্পষ্টতা দূর হবে। আর এখানে আরেকটা বিষয় আছে যে আসলে ব্যাংকিং সেক্টরের নমিনি শব্দটা আমি বারবার আরেকবার রিপিট করতে চাই, সেটা হচ্ছে নমিনি শব্দটা যাকে উত্তরাধিকারী শব্দটা খুব ক্লিয়ার ভাবে এখানে থাকা উচিত, এবং ব্যাংকে খুব বেশি সতর্ক থাকা উচিত। অনেক সময় ব্যাংক কর্তৃপক্ষ দিতে চায় না, নমিনি গেলে অনেক দিন ঘুরে ফিরে নমিনি আছে। কিছু কিছু ব্যাংক আমার দেখা যে আছে ঘুরে ফিরে টাকাটা ব্যবহার করে ফেলেছি উত্তরাধিকারের মতো করে, যে আমি নমিনিকে দিয়েছি, আমি নমিনিকে টাকা দিব, অতএব আপনি এখানে লেখেন, আমি ইয়ে না হলে নমিনিকে ট্রান্সফার করে দিবেন। আমার ধারণা যে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টে সেই দিক নির্দেশনা আসবে, যে আগে যারা হয়েছে রেট্রোস্পেক্টিভ বিষয়টা কি হবে এখন, বা এখন থেকে কি হবে, এই ব্যাখ্যাটা আসার পরে কি হবে। আবার একটা বিষয় আছে, এই ব্যাখ্যার অনুযায়ী যিনি অ্যাগ্রিড হয়েছেন তিনি হয়তো আপিলের ডিভিশনে যাবেন, তখন আপিল বিভাগের রায়ের উপরে হয়তো উনি কিছু মডিফাই করতে পারে। আপিল বিভাগের রায়ের উপরে ডিপেন্ড করবে। তো তারপর এখন এই রায় আসতে আবার 5 বছর চলে যেতে পারে, কিন্তু এই সময়ে যে ব্যাংকিং ব্যবস্থা, সেটা কি করবে? আজকে আমি একজন আমি একটু ক্লু লাগিয়ে যাই, সেটা হচ্ছে যে আমি আজকে একজন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম এই বিষয়টি নিয়ে। উনি বললো যে আমরা তো এখন একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম, আপিল ডিভিশনে যাবে, এখন আমরা কি করবো, নমিনি আসলে টাকা দিব কি দিব না, সেটা একটা কোশ্চেন। ডেইলি যে নমিনি আসছে না, তারও কিন্তু কোনো ইয়া নাই, যে এখন যে এখন ব্যাংকের কি করণীয় আছে। বললেন যে মারা যাওয়ার পরে সে জানাবে না, মানে না জানাইয়া সে নমিনি সাইজে গিয়ে সে হ্যান্ডেল করতেছে, এটা যে না জানাইয়া করে, যদি এটা একটা ফর্জারি, এটাও তো আরেকটা ঘটতে পারে। মানে সে তো তাকে জানানোর তার অব্লিগেশনস আছে যে আমি যার নমিনি উনি নাই এখন, অতএব আমি জানানো, কিন্তু ওইটাও যদি না করে তাকে, তখন তো এটা একটা তার অব্লিগেশনে সে একটা বরখেলাপ করলো, এটারও একটা ইমপ্লিকেশন। কিন্তু পুরো বিষয়টাকে আপনি যেভাবে সিরিয়াসলি বলছেন, যেটা হলো যে বিষয়টা অনেক গভীর, ভাবার দরকার আছে। মানে জিনিসটাকে তো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমাদের পুরো পারিপার্শ্বিক অবস্থা, মামলা মোকদ্দমা, আইন, ব্যাংকিং সিস্টেম, যারা লিগ্যাল প্রফেশনালস, ওনাদেরও এটাকে নিয়ে একটু পুঙ্খানুর উপরে বিচার বিশ্লেষণ করে, আর ডেফিনেটলি আদালত তো তাই করবেনই। আর তবে প্রক্রিয়াটা অনেক লম্বা। আর এই মুহূর্তে যেটা হচ্ছে, ব্যাংকগুলোকে আরো সতর্ক হতে হবে। ব্যাংকগুলো, অনেক ব্যাংক, ভাই যেটা বলছেন যে এটাই সত্য, অনেক ব্যাংক নমিনি পাইলেও দেয় না। সে যখনই জানে যে মারা গেছেন, অনেক বংশ বলে যে সাকসেশন সার্টিফিকেটটাও নিয়ে আসেন, এখনই বলে। অতএব তাদেরকে এই ডাবল প্রোটেকশন এখন চালাতে হবে ইন্টারিম পিরিয়ডে থ্রু ইন্টারনাল সার্কুলার। আমি যদি বলি, যদি এইটাই বলবো
যে এই ডাবল প্রোটেকশন থাকবে, এখনো নমিনির প্রচলন থাকবেই, নমিনি দিবেন, কিন্তু নমিনি হচ্ছেন যে প্রতিনিধি, ওইটাকেই পরিষ্কার হয়তো একটা লাইন দিয়ে আর পরিষ্কার করবেন নিজের মধ্যে। আর হচ্ছে যে ওই ডাবল প্রোটেকশন আকারে তারা বলবেন যে যখনই জানবেন যে মারা গেছে সামবডি ডাইড, তখনই কিন্তু তার উপরে সাকসেশন সার্টিফিকেটটাকে চাইবেন যে আপনাদের সাকসেশন সার্টিফিকেট কারা, এবং সবাই সাইন করেন যে আপনারা ওনার মাধ্যমে নিতে চান নাকি না আপনারা অন্য কোনোভাবে, অন্য কোনোভাবে হলে আরো কমপ্লিকেটেড হবে। না, তার মানে হলো যে উইলের বাইরে, জি, উইলের বাইরে কোনো জিনিস করতে গেলেই তখন এই সাকসেশনের মাধ্যমে, যে উত্তরাধিকার সূত্র যেটা উনি বললেন, হ্যাঁ। এই পুরো জিনিসটা এটার মধ্যে চলে এবং আসে। রিলিজিয়াস ইনজাংশন ওইভাবেই, যেটা হচ্ছে যে মারা যাওয়ার পরে আমাদের যে ধর্মীয় যে বিধিবিধান সেটা পরিষ্কার আছে যে উত্তরাধিকাররাই পাবেন। না, কিন্তু তাহলে যদি আমি যদি এই জিনিসটা বলি, এখন দিনের পর দিন, বছরের পর বছর ধরে, মনে করেন যে আজকে একজন মামলা করেছেন বলে যে ওই টাকাটা তারা পায়নি, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের, এটা কেন তারা পেল না, বা তারা জানতে পেরেছে, তারা যদি না জানতে পারতো, না জানতো, তাহলে কি হতো? আপনি মনে করেন যে তারা জেনে গেছে যে ওই টাকাটা, একটা টাকা আছে, সেই টাকাটা সঞ্চয়পত্র ওনার নামে দেওয়া আছে, কেসটা তো এইভাবে আসছে, সঞ্চয়পত্র, তাই না? সঞ্চয়পত্র মনে করেন যদি না জানতেন যে 5 জায়গায় সঞ্চয়পত্র দিয়েছে, এদেরও একটা দিয়েছে, জানলোই না। এই ধরনের তো শত শত ঘটনা আছে। আমি কোনো ইয়ের স্পেসিফিক ঘটনার নাম না বলে, ব্যাংকের যে লকার আছে, প্রত্যেকটা ব্যাংকের লকারে অনেক সময় লকার খুললে, যেটা ডরমেন্ট লকার হয়ে যায়, দীর্ঘদিন পরে এটা যদি চলে না, তে কয়েকটা বছরে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা আছে, এটাকে ব্যাংকের তত্ত্বাবধানে, একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে একটা প্রসেস আছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি নিয়ে, এবং কোনো কোনো পুরানো ব্যাংকের লকার খুলে দেখা গেছে যে স্বর্ণালঙ্কারে ভর্তি, কেউ জানে না, ওনার কোনো সাকসেস আর জানে না। মানে কোনো কোনো লকার ইয়ে করে যে পুরানো ব্যান্ড টাকাতে ভর্তি, মানে আমি আপনাকে অনেক কিছু ওই লকারগুলোতে খুলেও অনেক কিছু পাওয়া যায়। মানে দেখা যাচ্ছে কেউই আসছে না লকারে জানিতে, একসময় কত দায় দায়িত্ব হয়ে যায় যে বাবা এই এটা তো রেন্টও তো দিচ্ছে, অতএব রেন্ট না দেওয়া, এটা হইলো যে এখন। তারপরে এখানে আরো প্রবলেম ছিল, আইনের ফেকলা ছিল। বাংলাদেশ ব্যাংক বলতো যে এই টাকা সবগুলা দিয়ে দাও আমাদেরকে, তখন আমরা বললাম আমাদের ভাড়া দিয়ে দাও তোমরা। ব্যাংক থেকে বললাম যে আমার যে এত বছরের, তুমি যে 10 বছর এত সম্পদ আছে আমার এইখানে, তো আমার তো এটা অ্যাটলিস্ট তো আমার ভাড়াগুলা দিয়ে যাও, তুমি বাংলাদেশ ব্যাংক নিয়ে যাও সম্পদ, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার ব্যাংকে আমার তো লকারের ভাড়া দিয়ে যাও 10 বছরের। কিন্তু ওইখানেও তো নিয়মটা থাকা দরকার, মানে যখন আপনি জানলেন তখনই তো যে লোকটার ছিল, তাই না, সেই লোকটার নিয়ম অনুযায়ী সেই লোকটা, কিন্তু ওই ডরমেন্ট হয়ে গেছে, তো সে না চাইলে প্রোঅ্যাক্টিভ, ব্যাংকগুলোতে একটা নিয়ম আছে, প্রোঅ্যাক্টিভ যদি ওই থেকে না আসে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, এটা সরকার মালিক হয়ে যায়, এবং এটা এনাফ টাইম দেওয়া আইনের মাধ্যমে অ্যাবান্ডেন্ট হয়ে যায়, এবং এটা অ্যাবান্ডেন্ট আকারেই ডিক্লিয়ার্ড হয়ে যায়, এবং এটা চলে যায়। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, মানে এইসব জিনিসও ঘটে, এবং আমি নিজে জানি এই ধরনের ঘটনা, একটা দুইটা না, অনেক ঘটনা, যেটাতে খুলে দেখা হয়েছে যে এখানে তো ওই গোল্ডেন মাইন মনে হয় এটাতে, মানে সোনা, আর আগের দিনে তো সোনা দানা তো একটু বেশিও ছিল, অতএব 20-30 বছর 40 বছর আগের যদি পুরানো ব্যাংক যদি হয়, তো এইগুলাতে ওই ধরনের অনেক কিছুই পাওয়া যায়, ট্রাভেলার্স চেকে পাওয়া যায়, মানে অনেক কিছুই। হয়তো ভদ্রলোক হয়তো খুবই অ্যাক্টিভ ছিলেন, উনি দুনিয়ার সব কিছুই করছেন, ওনারা এগুলা রাখছেন, উনি নাই, কাউকে বলেনও নাই, জানেন না, কেউ কোনো কিছুই জানে না, অতএব দ্যাটস ফিনিশড। শেষ কথা কি বলবেন? শেষ কথা বলবো, মহামান্য হাইকোর্ট একটা সঠিক সিদ্ধান্তকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এটা স্পষ্ট করেছে, আজকে আলোচনার সূত্রপাত হয়েছে, তাতে দেশের মানুষ উপকৃত হবে, এবং ব্যাংক, বিমা, এই সমস্ত কার্যক্রমে যাদের নাকি এরকম নমিনি শব্দ ব্যবহার করেছেন, তিনিরাও এইটাকে আরো সতর্কতার সাথে এটা হ্যান্ডেলিং করবেন, এবং আমরাও যারা নমিনি এবং উত্তরাধিকারী শব্দের মধ্যে আমাদের যা ভুল বুঝাবুঝি যে কিছুটা ছিল, এটা আমাদের মধ্যে সেটার আরো পরিপক্কতা বা সংশোধিত আসলো, এবং জনগণও এই দিকে একটু দৃষ্টি রেখে ভবিষ্যতে চলবে, যে নমিনি প্রয়োজনে করতে হবে, কিন্তু নমিনি উত্তরাধিকারীর যে নয়, এই জিনিসটাকে স্মরণ রাখতে হবে। কিন্তু এইটা তো পরিষ্কারভাবে যদি সামনাসামনি মানে নিয়মিত বলা না হয়, এতদিনের দীর্ঘদিনের প্র্যাকটিস প্রচলিত ইয়ার মধ্যে না পড়ে, তাহলে মানুষের কিন্তু ধারণা
মানুষের ধারণা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। আই এগ্রি। মানুষের ধারণা পরিবর্তন করা যাবে না, এটা ঠিক, কারণ কাস্টম নিজেও একটা ল, সেই বিবেচনায় এই কথাটা এসে যায়। কারণ আমি যেহেতু বাঙালি, শুটকির ভর্তা আমি খাবই, তাই না? তবে এইটা কিন্তু মানুষের জন্য মেধায় বেড়ে যাবে যে শুটকির ভর্তার মধ্যে কিন্তু থাকে, সার থাকে, কারণ সার না দিলে পুক মরে না, তখন আমি সতর্ক হব। ঠিক সেরকম ভাবে আমাদেরকে সুশিক্ষিত হতে হবে এবং সেই সাথে নৈতিকতার শিক্ষা দরকার আছে, মানবিক মূল্যবোধের দরকার আছে। তাহলে নমিনি যে হবে ওনার ঘুম নষ্ট হবে না যে ভাই আমাকে যে নমিনি করেছে আমি কিন্তু টাকাটা নিয়ে কিন্তু ভেগে যাওয়ার জন্য না, আমার কাছে বরঞ্চ একটা দায়িত্ব, যিনি নমিনি করেছেন তিনি কে বা তার ওয়ারিশের কাছে জিনিসটা পৌঁছে দেওয়া। এই দায়িত্ববোধ জাগ্রতের জন্য আমাদের নৈতিকতার শিক্ষার দরকার। আর এই টেলিভিশন ও যেটা জাতীয় প্রচার কেন্দ্র, এটা জনগণের খেদমতের জন্য, তিনিও সে সমস্ত কাজ মানুষকে সুশিক্ষার জন্য তারাও এই ক্ষেত্রে কিছুটা সময় দিবেন, জাতির কাজে যেন লাগে, শুধুমাত্র নিজেদের ব্যবসার জন্য নয়, সেদিকে খেয়াল রাখতে হবে। একটা জিনিস আমি বলবো যে শুধু আইন করে হবে না, বা এই যে আইনের শুধু প্রচার করলে হবে না। এইখানে যারা ব্যাংকের যে কর্মকর্তা যারা আছেন তাদেরকে অবশ্যই এই ধারণাটা সম্পর্কে পরিষ্কার প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে সুশিক্ষিত করতে হবে। কেন আমি বলি, সঞ্চয়পত্র করতে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, সঞ্চয়পত্র আপনি দেখেছেন তো, কাগজপত্র যা লিখতে হয় ভয়াবহ। আচ্ছা, তো তারপরে এটা যেন আমি বললাম যে আচ্ছা আমি যদি এরকম করি তাহলে কি হতে পারে, না আপনি এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, আপনাকে এটা দিতে হবে, উনি সব। তার মানে আমি দেখলাম যে সঞ্চয়পত্র যিনি ইয়া করছেন ওনার একদম বদ্ধ ধারণা, মানে ওয়ারিশ, মানে বিষয়টা এরকম। আমি যখন বললাম যে এটা নামে এরকম করে করা যাবে কিনা, বলছেন না ওটা আপনি করতে পারবেন না। তখন আমি বোঝার চেষ্টা করেছি আসলে যে মানে উনি কেন আমাকে বলছেন, আমি আসলেই করব কিনা ওই ইয়াতে। তখন ওনার কাছে আমি যখন ব্যাখ্যা চেয়েছি তখন উনি কিন্তু ব্যাখ্যা দিতে বলেছেন, না দেখুন শুনুন, আইন একটা খুব পরিষ্কার, বয়স হতে হবে 18 বছর, এনআইডি কার্ড আছে নাই তাহলে নাই। মানে জিনিসগুলো আমাকে এত মানে খুব দ্রুততার সাথে বললেন যে মনে হলো যে উনি বিজি, আপনি করলে করেন না বাড়িতে চলে যান। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছি, যেটা আসলে আইনের তখনই ইজি হবে যখন মানুষ একটু সচেতন হবে, এবং যারা আইনটা প্রয়োগ করছেন ব্যাংক কর্তৃপক্ষ তারা যদি একটু সচেতন হন তাহলে আইনের প্রয়োগটা সহজ হবে। আর আমাদের যে আইনি সিস্টেম আছে সেটাকেও খুব ইজি করতে হবে। এখন আমি যদি একটা উদাহরণ দিতে চাই, এখন কেউ তো চান না যে তার সাকসেসের বাদ দিয়ে হবে। এখন আমার একজন মেয়ে আছে, তো এই মেয়ে, আমি চাচ্ছি যে ওই মেয়েটাই আমার টাকাটা মালিক হবে, কিন্তু আমি মারা গেলাম হট করে, এখন একটা মেয়ে রেখে গেলাম, তাহলে মেয়েটা কি হবে? তো সাকসেস হতে সে তো মুসলিম আইনে যে হাফ পেয়ে বাকিটা অন্যান্য সাকসেসদের কাছে যাবে। আমরা জমি জমাতে হেবা করতে পারি, আমি তো টাকাটার হেবা করে যেতে পারছি না। তো এই বিষয়গুলো আসলে একটু ব্যাখ্যা ধর্মের মধ্যে থেকেই, ধর্মীয় বিষয়টা সেন্সিটিভ মাথায় রেখেই আমরা আসলে কাউকে বঞ্চিত করতে চাই না। এবং ওই নমিনি শব্দটা আসলে ভালো একটা ইন্টারপ্রিটেশন আমরা কোর্টের কাছ থেকে আশা করছি হয়তো, এবং হয়তো কোর্ট এটা দিবেন আমার ধারণা। এবং এটার উপরে যেহেতু আছে, তো নমিনি নিয়ে যে একটা ভুল ব্যাখ্যা এতদিন চলে আসছে এবং যেটা আসলে অপপ্রয়োগ হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ এবং আমাদের অসচেতনতা করেছি, আমরা সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটা না, কিন্তু আমরা এটাকে নিয়ম হিসাবে নিয়েই তার ব্যাখ্যা দিয়েই কিন্তু আমরা এই জিনিসগুলোকে এস্টাবলিশ করে ফেলেছি। এখন আমরা আসলে একটা খুবই ভালো জাজমেন্ট পেয়েছি, এটা যদি আপিলে যায় অবশ্যই এটা ভালো একটা দিক নির্দেশনা পাবো। ওই অনুযায়ী আসলে আমাদের খুব বেশি সচেতন হতে হবে, কারণ একজন সম্পত্তি, মৃত ব্যক্তির সম্পত্তি, সেটা সম্পত্তি, সেটা তার সাকসেসরকেও মানে বাদ দেওয়া যাবে না, এবং তার যেটা ইচ্ছে ছিল যে আমি যার উদ্দেশ্য করেছি তাকেও বাদ দেওয়া যাবে না। এর মধ্যে একটা সমন্বিত রূপরেখা রেখে একটা নির্দেশনা, একটা জাজমেন্টের উপর আমরা আশা করি এটা পাবো আর কি। তো সেই দিকে আমরা আসলে আপাতত তাকিয়ে থাকি। তো এর মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ কীভাবে এটা হ্যান্ডেল করবে, কর্তৃপক্ষ ওটা নিজের একটা ভালো একটা সিদ্ধান্ত নেবেন। এবং নমিনি শব্দটার পাশে যদি এখন ওনারা হাইকোর্টের রায়ের অনুযায়ী লিখে দেন যে নমিনি বাহক মাত্র, না, কিন্তু তাজিদ ভাই আরেকটা জিনিস আছে এখানে, এখনো কিন্তু এটা শেষ হয়ে যায়নি, দিয়েছে অ্যাপিলেট আছে, হ্যাঁ অ্যাপিলেট আছে, তারপরে আবার উনি উনি তখন এটাতে যেতে পারেন, তারপরে কি হবে সেটা আমি জানি না। আর এই রায়ের পূর্ণাঙ্গ যে ইয়েটা আছে, নির্দেশনাগুলো থাকতে পারে, এই প্রত্যেকটা জিনিসের হয়তো ব্যাখ্যা থাকবে, একটা বড় ব্যাখ্যা থাকবে। দীর্ঘদিন ধরে চলে আসা জিনিসটাকে যদি ভাঙতে হয় তাহলে তার ব্যাখ্যা যদি ঠিক মতো না আসে তখন কিন্তু মানুষ বুঝতে পারবে না। হ্যাঁ, মানে এই পুরো জিনিসের মধ্যে যেটা আমার কাছে মনে হচ্ছে। আর ব্যাংকের যে আমি সিস্টেমের কথা বললাম, যে আপনি যেটা বললেন যে সুশিক্ষিত স্বশিক্ষিত যদি না হয়, হ্যাঁ যদি না বুঝাতে পারে, যেমন এই আমাদের যেটা হয়েছে আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকাটা যেমন হয়েছে, যে আমি তাকে বলছি ভাই স্টপ পেমেন্ট, ও বলছে যে আমি তাই নাকি, বলছে ঠিক আছে, তার আগে আমি পেমেন্ট করে বসে আছি।
হ্যাঁ, তো এখন যদি কোনো ব্যাংক এরকম মনে করে যে নমিনি আছে, আমি তো জানি যে নমিনি মানে এটা দিয়ে দিলাম পেমেন্ট, যে মারা গেছে, যেমন এই কেসগুলো, এটা তো দীর্ঘদিন ধরে চলে আসা জিনিস। তারপরে আমি জানি না সাধারণ মানুষ আসলে জানে কিনা, প্রত্যেকে যখন ব্যাংকের অ্যাকাউন্ট করেছে বা সঞ্চয়পত্র থেকে নমিনি বলতে তাই মনে করি। আজকে আমি সাইন করছি একটা ইয়েতে, একটা ব্যাংকের আমার কাছে নিয়ে আসছে একটা বন্ড রিনিউয়ালের, এবং আমার ব্যক্তিগত এটা আর কি। এখানেও কিন্তু বলছে যে নমিনির ফর্ম আছে। আমি বলছি যে ঠিক আছে দিয়ে দাও আমার ওয়াইফের নাম, কিন্তু আই নো দের ইজ এই আইনের ব্যাপারটা খুব মোটামুটিভাবে ভালো ধারণা আছে, কিন্তু তাও আমি বললাম যে ওই দিয়ে দেওয়া, কেন ওরা তো রাজি হবে না ওইটা না, তাহলে না, ওই ছবি লাগবে, সাইন লাগবে, এনআইডি ফর্ম লাগবে, এনআইডি নাম্বার লাগবে। তখন আমি যখন বলবো যে যাকে আমি করতে, মানে উত্তরাধিকারী মনে করেন একটাই আছে, দেখো তার ওগুলো কিছুই নাই, তার মানে আপনি তখন এটা করতে পারবেন না। তার মানে আইন আছে কিন্তু আপনি এটাকে সচল করতে পারছেন না, আপনার কাজটা বের করে নিতে পারছেন না। না, ওইটা এই জন্য ক্লিয়ার নির্দেশনা, পরিষ্কার নির্দেশনা এখানে রোল থাকবে, যেটা হলো যে আইনটা যখন পরিষ্কার হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সুস্পষ্ট নির্দেশনা এবং প্রশিক্ষণ এই দুটারই ব্যবস্থা করতে হবে। এই ছাড়া কোনো বিকল্প নাই। এটা না হলে আরো মোর কনফিউশন রাইজ করবে এবং ফার্দার লিগ্যাল কমপ্লিকেশন রাইজ করবে। হ্যাঁ, মানে ওইটাই বলছি, আমরা চাই না এটা নিয়ে হাজার হাজার মামলা এখনই হয়ে যাক। জি, এখন একটা কোনো ভুল ইন্টারপ্রিটেশন চলে আসলে এটা নিয়ে হাজার হাজার মামলা পরের দিনই হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি জেনে থাকে যে অমুক জায়গায় এই টাকাটা তার নামে ছিল, তার কাছ থেকে সে সাকসেসর না, তার নামে দেওয়া হয়েছে, ভাগ্নির নামে দিয়ে দিয়েছে, হ্যাঁ ভাইয়ের নামে দিয়ে দিয়েছে, আছে তো এরকম জিনিসগুলো হয়েছে। যখন এটা দিবে তাহলে কি হবে, প্রত্যেকে নিজে নিজে জানা যাবে আমার ভাই ওই ইয়ে থেকে দিয়ে গেছিল 10 লাখ টাকা, আমি জানতে পারছি যে এরকম ছিল, তারপরে সে ব্যাংকে গেল, খোঁজ নিল, আসলে তাই, তার নাম 10 লাখ, বলে এখন আপনি আমাকে দেন। এবং এতে একটা ফ্যামিলি মানে সামাজিক ভাবে পারিবারিক ভাবে একটা অরাজকতা এমনিতেই তৈরি হবে, অশান্তি তৈরি হবে। তো সেটা আমরা চাই না। আইনের প্রোটেকশনের প্রয়োজন, সেটা আইনের একটা ব্যাখ্যা দিয়ে সেটাকে নিষ্পত্তি করে কিভাবে ফার্দার প্রসিড হবে এবং কিভাবে কাউকে বঞ্চিত না করে নমিনির ব্যাখ্যাটাকে এস্টাবলিশ রেখে সেটা কিভাবে করা যায়, এটা হাইকোর্টের জাজমেন্টের জন্য আমরা অপেক্ষা করি। এর মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন এবং আমরা সাধারণ যারা মানে ভোক্তা আছি তারা কিভাবে এটা দেখব, সেটা আসলে সমন্বিত একটা রূপরেখার মাধ্যমে এটা আগানো উচিত আর কি এই মুহূর্তে। আশা করছি আপনি যেটা বলেছেন আমরা এটা নিয়ে থাকি, উনি যেটা বলেছেন যে উত্তরাধিকারের ব্যাপারে মুসলিম লতে যেটা আছে এটার বাইরে আমরা না, এটা মুসলিম না, এটা হিন্দু খ্রিস্টান সবার ক্ষেত্রে, যেমন হিন্দু যে লতে আছে, তারপরে খ্রিস্টানদের যেটা আছে, প্রত্যেকের এই জায়গাটা মেনে নিতে হবে এবং ওই ধর্মের ওই নিয়ম অনুযায়ী এই উত্তরাধিকার ইয়েগুলো ঠিক হবে। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।